ইরানের মধ্যে জনগণের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্লাস ৭০টির মতো দেশ থেকে নেতৃবৃন্দরা এসেছেন, অংশগ্রহণ করেছেন, এটা নিঃসন্দেহে এটা নিছক ধর্মীয় জানাজা বা ধর্মীয় রীতি পালন করা হচ্ছে তা না, এখানে এটার একটা রাজনৈতিক বার্তা আছে। ফিলিস্তিনে যখন আগ্রাসন হচ্ছে আপনি দেখছেন যে আমেরিকাতে খোদ লক্ষ লক্ষ মানুষ রাস্তায় বিক্ষোভ করছে। আপনারা কিছুদিন আগে আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তারা রাস্তায় নেমে আন্দোলন করেছে, ইংল্যান্ডে বিক্ষোভ করছে। বাচ্চারা, নারীরা, শিশুরা না খেয়ে মারা যাবে, অনাহারে মারা যাবে। তো আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি বলেছেন, কাকে ভয় দেখাও? আমরা 1 মাস না খেয়ে থাকার অভ্যাস আছে শত শত বছরের। নেতা বদলায়, দল বদলায়, জন্ম নেয় নতুন দল, কিন্তু সাধারণ মানুষের ভাগ্য কি বদলায়? আশ্বাস আর প্রতিশ্রুতির ভিড়ে আমরা খুঁজব বাস্তবতার প্রতিফলন। আমাদের কাছে প্রশ্ন করা, দেশ ও মানুষের স্বার্থে প্রশ্ন করেই যাব। থাকবে মত এবং ভিন্ন মতের শ্রদ্ধা। স্টার নিউজ কড়া আলাপের সঙ্গে শান্তা শারলিন। দর্শক, আজ কড়া আলাপে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন 3 জন সম্মানিত অতিথি। শুরুতেই তাদের সাথে পরিচয় করে দিতে চাই। আমাদের বাদিকে রয়েছেন মাসুদ রানা, সমন্বয়ক, কেন্দ্রীয় নির্বাহী ফোরাম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী। আমার সাথে রয়েছেন মোশাররফ আহমেদ ঠাকুর, শিক্ষক ও বিএনপি নেতা, এবং রয়েছেন শিব্বির আহমেদ, উন্নয়ন অর্থনীতিবিদ ও রাজনৈতিক বিশ্লেষক। আপনাদের 3 জনকে স্বাগত জানাচ্ছি আজকের কড়া আলাপে। শুরুতেই কড়া আলাপে আজ যে আলোচনাটা দিয়ে শুরু করতে চাই, যে আমরা দেখলাম ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শোক এবং দাফনের আনুষ্ঠানিকতা আজ সারাদিন আমরা দেখলাম যে বিশ্বের প্রায় 70টিরও বেশি দেশের প্রতিনিধি এতে অংশ নিয়েছেন। টানা 36 বছরের শাসন, নানা অস্থিরতার মধ্য দিয়ে যাওয়া এক সময়ের যে শাসন আমরা দেখেছি, সেটির অবসান আজ আমরা দেখলাম। ফেব্রুয়ারি মাসের 28 তারিখ থেকে এই যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যে প্রথম হামলাটি হয়েছিল সেখানে তিনি নিহত হয়েছেন। কিন্তু এই জানাজাকে বিশ্লেষকদের কেউ কেউ আবার শুধুমাত্র ধর্মীয় আচার নয়, বরং এটিকে একটি ভূ রাজনৈতিক বার্তা হিসেবে বলতে চান। তারা ব্যাখ্যা দিচ্ছেন যে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে এটি একটি অস্তিত্বের রায়ের কথা বলছেন, যে অস্তিত্বগত জানান দিয়েছে। শুরুতে আলোচনা শুরু করতে চাই শিব্বির আহমেদ আপনাকে দিয়ে। আজকের এই জানাজায়, আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় আমরা দেখলাম যে এত দেশের মানুষ, এত দেশের প্রতিনিধিরা অংশ নিয়েছেন। এই যে পশ্চিম বনাম যদি আমরা বলি গ্লোবাল সাউথের একটা দ্বন্দ্ব এতদিন ধরে আমরা লক্ষ্য করেছি, বাংলাদেশের মতো দেশের যে পররাষ্ট্র নীতি হওয়া উচিত ছিল সেটিকে ঠিক ছিল কিনা? আপনার বাংলাদেশের অবস্থান আপনার চোখে কেমন লেগেছে? ধন্যবাদ আপনাকে, আমার সহালোচকদেরকে ধন্যবাদ। দেখেন, ইরানের যে সর্বোচ্চ নেতার জানাজা, এটাকে কেন্দ্র করে যে ইরানের মধ্যে জনগণের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্লাস ৭০টির মতো দেশ থেকে নেতৃবৃন্দরা এসেছেন, অংশগ্রহণ করেছেন, এটা নিঃসন্দেহে এটা নিছক ধর্মীয় জানাজা বা ধর্মীয় রীতি পালন করা হচ্ছে তা না, এখানে এটার একটা রাজনৈতিক বার্তা আছে। বা পশ্চিমের বাইরে, আধিপত্যবাদী শক্তির বাইরে বাকি গ্লোবাল সাউথের যে এক ধরনের, আমি বললাম, রাজনৈতিক ঐক্য বা সমর্থন, এটার মধ্যে দিয়ে ফুটে উঠছে। আপনি যদি দেখেন, আমেরিকার 4 জন প্রেসিডেন্ট ক্ষমতায় থাকাকালীন সময়, দায়িত্ব পালন করার সময়ে এরকম নিহত হয়েছিলেন, আব্রাহাম লিঙ্কন থেকে জন এফ কেনেডি সে সময়ে। এবং আপনি যদি খোদ আমেরিকানদের মধ্যে দেখেন, গণতান্ত্রিক রাষ্ট্রের রিয়াকশান দেখেন, তাদের প্রেসিডেন্ট মারা যাওয়ার পরে খুব বেশি মানুষ তাদের যে শেষকৃত্যে বা আমরা যেটাকে জানাজা বলছি, ওই অনুষ্ঠানে খুব বেশি মানুষ কিন্তু অংশগ্রহণ করে না। ইভেন আমেরিকানদের মধ্যেও পরবর্তীতে নানান স্টেটে ঘোরানো হয়েছে শ্রদ্ধা জানানোর জন্য, কিন্তু সেটা সংখ্যাও ধরেন 10-12 লাখের বেশি না। তো আর ইরানে আপনি দেখছেন বিভিন্ন মিডিয়া খবর প্রচার করছে যে প্রায় 2 কোটি মানুষ এখানে একত্রিত হয়েছে শ্রদ্ধা জানানোর জন্য। বলা হচ্ছে যে 5 কোটির বেশি রুটি বানানো হয়েছে শুধু মানুষের জন্য। মানে মানুষের যে ভালোবাসা পাওয়াটা একজন রাজনৈতিক নেতৃত্বের জন্য, এইটা আপনি দেখেন
গণতান্ত্রিক দেশে আমরা যেটাকে বলছি, ইরানকে তো পশ্চিমারা কিছুটা অগণতান্ত্রিক বা ওভাবে ট্র্যাক করতে চায়, কিন্তু গণতান্ত্রিক দেশে মানুষের ভালোবাসা তার নেতার প্রতি ভার্সেস যেটাকে তারা ট্র্যাক করছে যে অগণতান্ত্রিক বা অতটা গণতান্ত্রিক না, সেখানে মানুষের সমর্থন, এটা কিন্তু যে পশ্চিমের যে ট্যাগিং করা, ফ্রেমিং করা, এই জিনিসটাকে বোঝায় যে আপনার জনগণের অনেক সমর্থন থাকলেও আপনি গণতান্ত্রিক না। আবার আরেকটাতে হচ্ছে যে জনগণ কেয়ার করে না, তারপরেও আপনি খুব গণতান্ত্রিক হবেন। আর আমি যদি বাংলাদেশের পার্সপেক্টিভে বলি যে বাংলাদেশের যে পররাষ্ট্রনীতির আলাপ আমরা করি, তো সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়, এ ধরনের একটা আলাপে তো আমরা সবার সাথে এক ধরনের সম্পর্ক মেনটেন করতে চাই। অ্যাট দ্য সেম টাইম যে অন্য কোনো ফোর্সকে আমরা আমাদের এই জিনিসটা বা আমরা এমন কোনো সামরিক জোটে বা এমন কোনো পদক্ষেপে যেতে চাই না যেটাতে অন্য কোনো পরাশক্তি আমাদের উপর বিরূপ হয়। এ ধরনের একটা পলিসি নিয়ে আমরা আগাই। সেটা বলেন ভারত বনাম চায়না বলেন, বা যুক্তরাষ্ট্রের সাথে চায়না যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কের ক্ষেত্রে বলেন, এখন ইরান এবং আমেরিকার ইস্যু যে বলেন। তো আমি মনে করি না এখানে বাংলাদেশের ইরানের নেতার জানাজা অংশগ্রহণ করাটা বাংলাদেশের কোনো ভুল সিদ্ধান্ত ছিল, বা এখানে আপনি যেটা আশঙ্কা করছেন এ ধরনের কিছু আমি মনে করি না। আমি মনে করি যে বাংলাদেশের সাথে ইরানের তো দীর্ঘ ঐতিহাসিক সম্পর্ক আছে। সো এই জায়গা থেকে বাংলাদেশ সঠিক কাজই করেছে এখানে পার্টিসিপেট করে। আর শুধু তো বাংলাদেশ না, গ্লোবাল সাউথের অনেক দেশ এখানে অংশগ্রহণ করেছে, এবং আমি মনে করি যে এটা এক ধরনের আধিপত্যবাদ বিরোধী আমাদের যে অবস্থান, এটা জানান দেওয়াও অ্যাট দ্য সেম টাইম যে আমি তোমার সাথে আমার বাণিজ্যিক সম্পর্ক থাকবে, আমার রাজনৈতিক সম্পর্ক থাকবে, কূটনৈতিক সম্পর্ক থাকবে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম তোমার আধিপত্যবাদী যে আচরণ সেটাকে আমরা অ্যালাউ করছি না বা সমর্থন করছি না। জি, ধন্যবাদ শিবির আহমেদ। আসতে চাই মাসুদ রানা আপনার কাছে। যে আলোচনাটা হচ্ছিল যে প্রায় 2 কোটি মানুষ যেটি বললেন যে অংশ নিয়েছে এই জানাজায়, আমরা দেখলাম যে গণতান্ত্রিক রাষ্ট্র, যেমনটা বলছিলেন শিবির আহমেদ, যে গণতান্ত্রিক রাষ্ট্রের নেতাকে ততটা সম্মান দেখানো হয়নি তার মৃত্যুর পরে, কিন্তু অগণতান্ত্রিক রাষ্ট্র বলে যাকে স্বীকৃত করা হচ্ছে বা পশ্চিমারা ট্যাগ দেওয়ার চেষ্টা করছে, তাদের সেই নেতাদের জানাজায় এত মানুষের ভালোবাসা। এখন ইউরোপের সাম্রাজ্যবাদ বিরোধী যে কর্মীরা রয়েছেন তারা বলছেন যে কোনো ধরনের সরকারি আমন্ত্রণ ছাড়াই ইতিহাসের সঠিক পাশে দাঁড়ানোর জন্য তারা তেহরানে এসেছেন, এমন দাবি অনেকে করেছেন। এখন এর সাথে কি আপনি কোনো ধর্মীয় যোগসূত্রিতা লক্ষ্য করেন, নাকি আসলে এটা পুরোপুরি এক্ষেত্রে অন্য কিছু প্রাধান্য পেয়েছে? আপনার কাছে, আপনার দৃষ্টিকোণ থেকে কি মনে হয়েছে? প্রথমত হচ্ছে যে এটা তো অবশ্যই একটা ভূ রাজনৈতিক বার্তা। হ্যাঁ, আমরা যদি দেখি তাহলে দেখব যে মার্কিন যে আগ্রাসন, সারা বিশ্বেই যে আগ্রাসন, সেই আগ্রাসন আমরা দেখছি। ফিলিস্তিনে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করছে। ইরানে আমরা দেখলাম যে ভেনেজুয়েলায় সেখানে প্রেসিডেন্ট মাদুরোকে তারা তুলে নিয়ে চলে আসলো। সিরিয়ার ভয়াবহ বিপর্যয়, সেটাও আমরা জানি। ফলে ইরানের এই যে ঘটনা বা আমরা এই যে শোক জানানোর যে আয়োজনটা দেখছি, এটা আমরা মনে করি যে এটার মধ্য দিয়ে এই যে মানুষের যে সাম্রাজ্যবাদী যে আগ্রাসন, আমেরিকা পুরো বিশ্বকে যে একটা ভয়াবহ যুদ্ধ অবস্থার দিকে ঠেলে দিয়েছে, একটা বিপর্যয়ের দিকে ঠেলে দিয়েছে, এই শোক জানানোর মধ্যে কিন্তু এই দিকটা আছে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি মানুষের যে তীব্র ঘৃণা, সেটারও একটা বহিঃপ্রকাশ আছে। এবং আপনি দেখবেন যে সেখানে কিন্তু এই কথাগুলো আসছে একভাবে, মার্কিন বিরোধিতার কথা আসছে, দেশে দেশে যুদ্ধের বিরুদ্ধে কথা আসছে, ফিলিস্তিনের আগ্রাসনের বিরুদ্ধে কথা আসছে। এবং এটা তো একটা বাস্তব ব্যাপার যে এই যে আমেরিকা যে মানে যুদ্ধবিরতির দিকে যেতে চাইছে, তার একটা বড় কারণ হচ্ছে যে সে নিজেই বলছে যে অর্থনৈতিক বিপর্যয়ের মধ্যে আমেরিকা পড়তে পারে, সেটাকেও সে একটা মানে মনে করছে যে এই দিকে যাওয়া তার জন্য, ট্রাম্প সরকারের জন্য কোনোভাবে ঠিক হবে না। ফলে আমরা যদি বলি যে সারা বিশ্বের নিপীড়িত জনগণ, যারাই সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, যারাই আগ্রাসনের বিরুদ্ধে, যারা মানুষ খুনের বিরুদ্ধে, শিশু হত্যার বিরুদ্ধে, ফিলিস্তিনি আগ্রাসনের বিরুদ্ধে, সেই মানুষদের প্রতিবাদের একটা ভাষাও কিন্তু আমরা মনে করি এই শোকের বহিঃপ্রকাশ। এই যে ইউরোপে সাম্রাজ্যবাদ বিরোধী কর্মীরা যে অংশ নিলেন, পুঁজিবাদের বিরুদ্ধে সাধারণ মানুষের অবস্থান হিসেবে আপনি দেখেন কিনা? একদম সাধারণ মানুষ তারা চলে আসছে, কোনো রকম আমন্ত্রণ ছাড়াই অংশ নিচ্ছে। অবশ্যই দেখেন, আমি এই কথাটা বলতে চাই, আমরা যদি এটাকে শুধুমাত্র ধর্মের মোড়কে এটা ব্যাখ্যা করি তাহলে সঠিক ব্যাখ্যা করতে পারবো না। কারণ ফিলিস্তিনে যখন আগ্রাসন হচ্ছে, আপনি দেখছেন যে আমেরিকাতে খোদ লক্ষ লক্ষ মানুষ রাস্তায় বিক্ষোভ করছে। আপনারা কিছুদিন আগে আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তারা রাস্তায় নেমে আন্দোলন করেছে, ইংল্যান্ডে বিক্ষোভ করছে,
এবং ইংল্যান্ডে বিক্ষোভ করার সময় যখন তাদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে যে আপনারা তো ইহুদি, আপনারা কেন বিক্ষোভ করছেন, তখন ওনারা বলছে যে আমরা কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমার পরিবার কনসেন্ট্রেশন ক্যাম্পে ছিল, আমি জানি যে একটা যুদ্ধ কি ভয়াবহ অবস্থা তৈরি করতে পারে। ফলে সারা বিশ্বে যুদ্ধবিরোধী মানুষরাই কিন্তু এটার প্রতিবাদ করেছে। ফলে এটাকে ধর্মের মনোকে ব্যাখ্যা করা যায় না, কারণ আমরা দেখছি যে সৌদি আরব এটার কিন্তু বিরোধিতা করেনি, বরং এটার পক্ষে ছিল। ফলে এই জায়গা থেকে আমার মনে হয় দেখা দরকার। এবং এটার মধ্যে কিন্তু ধরেন এই যে ইরাকে ধরেন শোক প্রকাশ হবে, এটা তো দুইটা, ইরাক ইরান জুড়েই এই শোক প্রকাশ হচ্ছে। ইরাকে আমরা জানি যে সেখানে কিভাবে সাদ্দামকে তারা ফাঁসি দিল, কিভাবে তারা লক্ষ লক্ষ ইরাকের জনগণকে হত্যা করলো, লিবিয়াকে তারা ধ্বংস করলো। ফলে এই পুরো মধ্যপ্রাচ্যে আমরা আমেরিকার এই আগ্রাসনটা তো বহু বছর ধরে দেখছি। ফলে এই সামগ্রিক ক্ষোভেরই বহিঃপ্রকাশ হিসেবে এটাকে আমরা দেখতে চাই। আর বাংলাদেশের আসপেক্টে যদি আপনি বলেন, তাহলে কিন্তু আমরা এটা মানে বাংলাদেশ সরকারের ভূমিকার আমরা অবশ্যই নিন্দা জানাই। আপনাদের মনে আছে খামেনি হত্যার প্রতিবাদে যখন ইরান পাল্টা হামলা করলো, তখন বাংলাদেশ সরকার কিন্তু প্রথমে ইরানের এই হামলাকে নিন্দা জানিয়ে তারা বিবৃতি দিয়েছিল। খামেনিকে হত্যা করা হয়েছে এটার বিরুদ্ধে কিন্তু প্রথমে আমাদের সরকার নিন্দা জানায়নি। ফলে আজকে মানে শোক জানাতে যাওয়া, এটার মধ্যে কিন্তু এখন তো একটা যুদ্ধবিরোধী অবস্থান ট্রাম্প প্রশাসনেরও আছে। ফলে আমাদের সরকারের, আমাদের সংবিধান, আমরা মহান একটা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ অর্জিত হয়েছে এবং আমরা সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করেছি। মাওলানা ভাসানী সিয়াটো সেন্টোর বিরুদ্ধে এখানে লড়াই করেছেন। ফলে আমাদের সংবিধানেও কিন্তু আছে যে কোনোভাবে দেশে দেশে সাম্রাজ্যবাদী যে আগ্রাসন, সেই আগ্রাসনের বিরুদ্ধে কিন্তু আমাদের অবস্থান থাকবে। আমরা আমাদের দেশের শাসক গোষ্ঠী সরকারকে কিন্তু এই অবস্থানে ততটা দেখি না, আগ্রাসনের বিরুদ্ধে আমরা দেখি না। আমরা বরং দেখি যে আমেরিকা লক্ষ লক্ষ মানুষকে হত্যা করছে, সেই আমেরিকার স্বাধীনতা দিবসের নামে আমাদের দেশের একটা পার্লামেন্টের সামনে এরকম উন্মুক্তভাবে, এবং ইতিহাসের এই প্রথম বাংলাদেশের ইতিহাসে একটা নজিরবিহীন ঘটনা যে স্বাধীনতা দিবস উদযাপন করা হচ্ছে। এবং আমাদের দেশের ডেপুটি স্পিকার তিনি বলতে চাচ্ছেন যে বাংলাদেশে আমেরিকা একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল, সব সময় ছিল। আমেরিকা আমাদের দেশের স্বাধীনতার বিরোধিতা করছে সেটা বলে নাই, অথচ জর্জ হ্যারিসনের কনসার্ট ফর বাংলাদেশের কথা বলছে। তাহলে কনসার্ট ফর বাংলাদেশ অবশ্য করেছে, তো সেটা তো জর্জ হ্যারিসন করেছে। বাংলাদেশের আমেরিকার মুক্তিকামী জনগণ বাংলাদেশের স্বাধীনতার পক্ষে ছিল। তাহলে সেই সময় কি আমেরিকার শাসক গোষ্ঠী বাংলাদেশের স্বাধীনতার পক্ষে ছিল? তারা তো বরং সপ্তম নৌবিহার পাঠিয়েছে, বহর পাঠিয়েছে। এই কথাটা কেন বলা হচ্ছে না? এই প্রশ্নটা কিন্তু আমরা দেখছি আমাদের শাসক গোষ্ঠীর একটা নতজানু নীতিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এবং তারই বহিঃপ্রকাশ নানানভাবে ঘটছে। এই কথাটাও আমরা বলতে চাই। জি, ধন্যবাদ। আবার আসবো আপনার কাছে মোশাররফ আহমেদ ঠাকুর। ইরানের সর্বোচ্চ নেতার এই যে আয়াতুল্লাহ খামেনির এই যে শোক অনুষ্ঠানে আমরা দেখলাম যে এত দেশের এত মানুষ অংশ নিয়েছে এবং বাংলাদেশের একটা অবস্থান ছিল। বাংলাদেশের যে পররাষ্ট্র নীতি হওয়া উচিত এই বিষয়ে কিছুটা কি কন্ট্রাডিক্টরি হয়ে গেল কিনা, আগের অবস্থানের সাথে কন্ট্রাডিক্ট করে কিনা, এই প্রশ্নটি রাখছি আপনার কাছে। ধন্যবাদ আপনাকে, আপনার দর্শক শ্রোতা অপরদীপ বিজ্ঞালোচন। দেখুন, আমি 71 দেখতে পান, 2003 দেখতে পান না, আরো আগে দেখতে পান, এই 2002-03 দেখতে পান না। আমি এই জায়গাতে আসার আগে আমি একটু বলে নেই যে আমি যে আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনি, আলী খামেনি যে জানা যায়, দেশের সব বিভিন্ন দেশের মানুষ যারা গিয়েছেন তাদের সবাইকে অবশ্যই আমি অভিনন্দন জানাই যে তারা মার্কিনীদের ধারণা পাল্টে দেওয়ার প্রশ্নে একটা কাজ করেছেন। এবং আমি তার আগে নেতা যে আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনি, তার একটা বিখ্যাত উক্তি আছে, এটা সমাজতন্ত্রকেও স্পর্শ করে না, পুঁজিবাদকেও স্পর্শ করে না। ইরানের বিরুদ্ধে যখন 79-এ বিপ্লবের পরে যখন আমেরিকা এবং সবাই মিলে যে অবরোধ আরোপ করলো, বললো আমরা না খাইয়ে মারব, তখন ইরানের বাচ্চারা, নারীরা, শিশুরা না খেয়ে মারা যাবে, অনাহারে মারা যাবে। তো আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনি বলেছেন, কাকে ভয় দেখাও, আমরা 1 মাস না খেয়ে থাকার অভ্যাস আছে, শত শত বছরের অভ্যাস, আমরা 1 মাস না খেয়ে থাকতে পারি। 3 বেলার খাবার 1 বেলা খাবো, সারা বছর রোজা রাখবো দরকার হলে। তো এটা হচ্ছে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে। তো আমি আপনাকে বলি যে সাম্রাজ্যবাদ, পুঁজিবাদ এবং সমাজতন্ত্র
এটার ভিন্ন ভিন্ন নৈতিক স্ট্যান্ড আছে। স্ট্যান্ডগুলি প্রশ্নে যে আমরা 1981 সালের 19 এপ্রিল প্রেসিডেন্ট জিয়া একটা আমাদের কর্মশালায় বলছিলেন এই রাশিয়া টিকবে না একবারে। আমি 92 সালে একটা বইয়ে আনকাট লেখাটা ছেপে ওই পুরো ক্লাসের এটা ইয়ার থেকে ট্যাপ থেকে নিয়ে অডিও ট্যাপ থেকে নিয়ে এটা ছাপছিলাম, সেখানে এটি আছে। কেন? মানুষকে জোর করে যে শ্রম আদায় করা হয় এটা শ্রমের দাসত্ব, পুঁজির দাসত্বের চেয়ে বড়, এই জন্য এটা টিকবে না। তো এটা জিয়াউর রহমান বলেছেন। আসুন 2003 সালে 19শে জুন, আমি ডেট বলে দিলাম, বাংলাদেশে কলিন পাওয়েল আসলেন 72 আওয়ার্সের সফরে। এসে বললেন বেগম খালেদা জিয়াকে, তিনি 3 দিনে 3 বার দেখা করলেন, এই যে তেজগাঁজে প্রধানমন্ত্রী কার্যালয় এখানে। এবং হারিস চৌধুরী খালেদা জিয়ার তখন পলিটিক্যাল সেক্রেটারি, স্টেট মিনিস্টারের পদমর্যাদায়। তো ফর দ্যাট রিজন প্রধানমন্ত্রী কার্যালয়ে যে অফিস, প্রধানমন্ত্রী কার্যালয়ে প্রধানমন্ত্রীর উইংয়ে তিনি হাইয়েস্ট পদমর্যাদার ব্যক্তি, কারণ প্রধানমন্ত্রী উইংয়ে এরপরে যে দায়িত্ব যে প্রিন্সিপাল সেক্রেটারি, তিনি সিনিয়র সেক্রেটারি, বাট মন্ত্রী পদমর্যাদায় নাই কেউ। তো আমি হারিস চৌধুরীর কাছে শুনেছি, প্রথম তারা বলছে যে আপনাকে দিতে হবে, সৈন্য দিতে হবে। তো বেগম খালেদা জিয়া বলছেন আমি মুসলমানের বুকে মুসলমান গুলি চালাবে, এই জন্য আমি সৈন্য দেব না। পুরো নো। বাই দিস টাইম আমাদেরকে, আমরা 20শে জুন আমরা মুক্তাঙ্গনে একটা বড় যুদ্ধবিরোধী সমাবেশ করলাম। আমরা বাংলাদেশে প্রায় সবাইকে দাওয়াত দিয়েছিলাম। সিলেক্টিভ কিছু আর কি সেলিব্রিটিরা আসছেন, এসে বলছেন যে আমরা যুদ্ধবিরোধী সমাবেশে। আমি কিন্তু ওই সময় কোনো যুদ্ধবিরোধী সমাবেশের আপনি পত্রিকাগুলো মিলে দেখেন, যুদ্ধবিরোধী সমাবেশ নাই। তো যুদ্ধবিরোধী সেকেন্ড ডেতে খালেদা জিয়া বলছেন তোমরা কেন চাও, বাংলাদেশ কেন চাচ্ছ? বলছে পাকিস্তান আমাদেরকে বলছে বাংলাদেশ সৈন্য দিলে আমরা সৈন্য দেব, একটা প্যাচ কষে দিছে পাকিস্তান। তো ম্যাডাম বলছে ঠিক আছে, আমার যা সিকিউরিটি সংক্রান্ত যারা বুঝেন সিরিয়াসলি কলিগদের সাথে আমি আলাপ করে নেই, আলাপ করে আমি আগামীকাল জানাবো। পরের দিন তিনি বলছেন যে না, আমরা যে পররাষ্ট্রনীতি আমরা অনুসরণ করি, আমরা তোমাকে এই সৈন্য দেব না। আজ পর্যন্ত শুনেছেন কোনো ব্যক্তির মুখে যে আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রী কলিন পাওয়েল বাংলাদেশে 72 আওয়ার্স বসেছিল এবং বেগম খালেদা জিয়া বলছেন নো, আমি সৈন্য দিব না। এবং 2006 সালে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যে সব কিছু করানো হয়, এটার পেছনে এইটা একটা ঘটনা। এবং ওই সময় 2005-এ হেরিকে টমাস নামে একজন, সারা পৃথিবীতেই আমেরিকার 2 ধরনের রাষ্ট্রদূত, 3 ধরনের রাষ্ট্রদূত আছে। একটা হচ্ছে যেমন ডেভেলপমেন্টের জন্য ওরা পাঠায়। 91 সালে দেখবেন যে বাংলাদেশে যে ছিলেন উনি একটা পাঠায় যে যুদ্ধ টুদ্ধ আছে এরকম মীমাংসা করা, আটা হলো সরকার পরিবর্তনের জন্য ঝামেলা লাগানোর জন্য পাঠায়। হেরিকে টমাস সেকেন্ড ডেতেই বলছে যে বাংলাদেশে তোমাদের এখানে থার্ড পাওয়ার আসবে ক্ষমতায়, থার্ড পাওয়ার আনলো, যেটা 111, একটা মিথ্যা চিঠি দিয়ে। তো আপনি কি শুনেছেন যে কাউকে বাংলাদেশের যে আমেরিকা যে বাংলাদেশে এইখানে সরকার পরিবর্তনের জন্য এই ঘটনাটা করছে, খারাপ ঘটনাটা আলোচনা হইতে শুনেন নাই? শুধু বলে আমরা যুদ্ধবিরোধী। যুদ্ধবিরোধী আপনারা আছে কয়জন দেখান। আমার একটা অঙ্গ সংগঠন যদি যুদ্ধবিরোধী সমাবেশ ডাক দেয় 50,000 লোক হবে। নাই 50 জন নিয়ে আপনি 50 জনের লাল পতাকা নিয়ে মিছিল করলেন কিনা, এতে কিছু আসে যায় না। সাম্রাজ্যবাদ যখন দেখে যে ওইখানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এইটাকে মানে না, তখন সে আজকে আপনি দেখবেন যে ট্রাম্পের পাগলে বলছে, ট্রাম্প বলছেন যে আমি তো জানতাম খুমেনিকে ইরানিরা ঘৃণা করে, এখন তো দেখা যায় ভিন্ন মত। তো জনসমর্থন একটা বড় ফ্যাক্টর, ইটস এ ফ্যাক্টর। এই যে দেখুন লিবিয়াতে মোহাম্মদ গাদ্দাফিকে খুন করা হয়েছে, ওখানে গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে, ব্যবস্থা চেঞ্জ হয়ে গেছে। আপনি টিউনিসিয়ায় বেন আলীকে
করা হয়েছে, চেঞ্জ হয়ে গেছে। মিশরে মুরসির বিরুদ্ধে একটা অযথা অকারণে একেবারেই ওইখানে সিসিকে দিয়ে কাজটা করানো হয়েছে। আপনি শুনছেন কোনোদিন যে মুরসিকে কেন মিশর থেকে সরানো হলো, একটা ডেমোক্রেটিক্যালি গভর্নমেন্ট, এটার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করি? কাউকে শুনেছেন? শুনেন না। তো আমি আপনাকে বলছি যে আপনি সাম্রাজ্যবাদের বিরোধিতা করবেন, যৌক্তিকভাবে করবেন, শক্তি সামর্থ্য নিয়ে করবেন, যাতে এটা ওয়ার্ল্ড মিডিয়াতে আসে, বিশ্ব মিডিয়াতে আসে যে এইটা আমার দেশের মানুষ পছন্দ করে না। তো যাই আচ্ছা। আমি আপনাকে বলি, যাহা ন্যায্য, অল্প মানুষ করলেও ন্যায্য, খুব বেশি মানুষ করলেও ন্যায্য, কেউ না করলেও ন্যায্য। ন্যায্যতা কখনো নিঃশেষ হয় না। সবশেষে আমি বলবো যে বাংলাদেশের আচরণটা আপনার পায়ে কতটুকুন শক্তি আছে, আপনার গলায় কতটুকুন জোর আছে, এইটার উপর বড় অনেক কিছু নির্ভর করে। আমি যদি কোনোদিন কথা না বলতাম টেলিভিশনে, আপনি আমাকে এখানে বসতে দিতেন না। তো এইটা একটা পরীক্ষার ব্যাপার। তো আমরা যুদ্ধবিরোধী যতটুকুন আমার ক্ষমতা আছে, আমার দায়ও ততটুকুন আছে। আমার যতটুকুন, আমার হাতির শরীরটা যেমন বড়, ওকে বেঁচে থাকার জন্য ওর সংগ্রামটা অনেক বেশি। আচ্ছা, সংসদের দক্ষিণ প্লাজায় যে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উদযাপন, এটিকে কোনোভাবে কানেক্ট করতে পারেন কিনা? হোয়াট ইজ দ্য প্রবলেম? যেটা কখনো হয়নি। আমি মনে করি তো যে অন্যান্য রাষ্ট্র, বড় রাষ্ট্র যেগুলি আছে, যাদের সামর্থ্য আছে, টাকা পয়সা আছে, এরা বাংলাদেশে উদযাপন করুক না। করলে আমাদের লোকজন বুঝবে যে অস্ট্রেলিয়াতে ওদের যে এনজেক ডে, মানে আপনি কোনো সমস্যা দেখেন না? এনজেক ডেতে আমি আপনাকে বলছি, এনজেক ডেতে পুরাতন পার্লামেন্ট থেকে নিউ পার্লামেন্ট পর্যন্ত ওইখানে মানুষজন বিছানা পেতে সারা রাত্রে ওই এরা 21 পদক স্বাধীনতা পদকের মতো করে না, ওই একটা ওইখানে ওই বছরের যারা যা পদক আছে সব দেয়, সারা রাত জুড়ে অনুষ্ঠান চলতে থাকে, ফাঁকে ফাঁকে এই পদক, উমুকটার জন্য পদক, এইগুলো দিতে থাকে, অ্যাওয়ার্ড দিতে থাকে, গান চলতে থাকে, চলতে থাকে, সব কিছু চলতে থাকে, এবং সবাই এখানে শুয়ে থাকে রীতিমতো। গভর্নমেন্ট পাবলিক টয়লেটের ব্যবস্থা করে দেয়, খাবারের দোকানের থাকে। তো এইভাবে সবাই করে, কি বলে, উদযাপন করে। আমরা বাঙালিরা উদযাপনের যে নিউ প্যাটার্ন আছে, জাতীয় ঐক্য যে প্রকাশ করার যে প্যাটার্ন, আমি তো বলি পুরো মানিক মে এভিনিউ বা 300 ফিটে বছরে একবার, ওই যে 300 ফিট রাস্তায় যে তারেক রহমানের যে সমাবেশটা হলো, ওইখানে বা মানিক মে এভিনিউতে যাতে 10 লক্ষ লোকের সমাবেশ হয় বাংলাদেশের স্বাধীনতা দিবসে। ওইখানে দুই সাইডে দিয়ে পাবলিক টয়লেট থাকবে, খাবারের দোকান টোকান থাকবে, নিজেরা খাবে, সারা রাত জুড়ে উদযাপন হবে বাংলাদেশের স্বাধীনতা উদযাপন। তো এটা করেন, পৃথিবীর বিভিন্ন দেশ যে কিভাবে স্বাধীনতা উদযাপন করে এটা দেখান। এটা দেখতে আমার সমস্যা কোথায়? আমি তো বাংলাদেশ স্বাধীনতা দিবসের, আমেরিকার স্বাধীনতা দিবসের টাকা তো বিএনপি গভর্নমেন্ট দেয় নাই, গভর্নমেন্ট তো দেয় নাই, উদযাপনের টাকা তো বিএনপি গভর্নমেন্ট দেয় নাই। একটা সিকিউর জায়গা দিয়েছে, ঠিক আছে, এইখানে করো, আমরা দেখি, অসুবিধা কি? ধন্যবাদ মোশাররফ আহমেদ ঠাকুর। মাসুদ রানা, আপনার কাছে আসতে চাই যে খামেনির জানাজায় এই যে ইউরোপের সাম্রাজ্যবাদ বিরোধী কর্মীরা যে অংশ নিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের এই যে আমেরিকা ফার্স্ট নীতি এবং মধ্যপ্রাচ্যে তাদের সামরিক শিল্প জোটের যে আধিপত্য আমরা দেখি, এই গ্লোবাল সাউথের দেশগুলো জানাজায় অংশ নিয়ে আজকে যে বিষয়টি আমরা দেখলাম, এটিকে একটা বড় ধাক্কা খেলো কিনা তারা? দেখেন, একটা ব্যাপার আমরা সবসময় বলি যে আমেরিকার স্বাধীনতা যখন হয়েছে, স্বাধীনতার সংগ্রাম তো আমেরিকা করেছে। তাহলে আমেরিকার জর্জ ওয়াশিংটনের আমেরিকা বা আব্রাহাম লিঙ্কনের আমেরিকা এখন তো নেই। তখন ছিল সবার উপর মানুষ সত্য, এই কথা, এবং জনগণের জন্য, জনগণের দ্বারা পরিচালিত হবে সরকার, এটাই ছিল তাদের শাসনের নীতি। আর এখন তারা বলছে যে আমেরিকা ফার্স্ট, অর্থাৎ, এবং এই আমেরিকা ফার্স্ট বলে তারা, আমরা দেখছি সারা বিশ্বে তারা শুল্ক আরোপ করছে। এই আমেরিকা ফার্স্ট বলে তারা সেখানকার অভিবাসীদেরকে নানানভাবে তাদের অধিকার সেগুলো কেড়ে নিচ্ছে, এবং নানানভাবে বিভিন্ন দেশের সাথে আগ্রাসন এবং বৈষম্য নীতি নিয়ে চলছে। ফলে এই আমেরিকার শাসক গোষ্ঠীর যে চরিত্র, সেটাকে আমাদের তো বোঝাটা খুব গুরুত্বপূর্ণ, সেই জায়গাটা খুব জরুরি ব্যাপার। ফলে দেশে দেশে জনগণের যে লড়াইটা, সেই লড়াইটা যারাই মুক্তিকামী মানুষ এবং যারা লড়াই এই সংগ্রামের সাথে যুক্ত, সেই সংগ্রামের মানুষদের কিন্তু একটা ঐক্যবদ্ধতা অবশ্যই তৈরি হচ্ছে এবং তারা ঐক্যবদ্ধ হচ্ছে।
আমরা দেখেন কোনো একটা দেশের মানে জনগণ, সেই দেশের শাসক গোষ্ঠীর সাথে তার জনগণের সম্পর্ক, আর ওই দেশে আগ্রাসন চালাচ্ছে যখন সাম্রাজ্যবাদ, কোনো একটা দেশ, বিশেষ করে মার্কিনদের মতো এরকম একটা বড় সাম্রাজ্যবাদী রাষ্ট্র যখন আগ্রাসন চালাচ্ছে, এই দুইটার চরিত্র কিন্তু আলাদা। যেমন কিছুদিন আগে তো ইরানে সাধারণ জনগণ সেখানকার ইরানের লড়াই করেছে, আন্দোলন করেছে। তো আমরা যে কথাটা বলি সেটা তো সেই দেশের জনগণ নির্ধারণ করবে যে সেই দেশের শাসন ব্যবস্থা কেমন হবে, সেখানে কেউ এসে হস্তক্ষেপ করতে পারে না। যেমন করে আমাদের দেশে আমরা এখানে শেখ হাসিনাকে আমরা বিতাড়িত করেছি, এখানে তো অন্য কেউ নির্ধারণ করে দিতে পারে না, কারণ শেখ হাসিনা এখানে এই রাষ্ট্র পরিচালিত কিভাবে হবে সেটা তো এদেশের জনগণ নির্ধারণ করবে। ফলে এটা একটা নীতি, ফলে সেভাবে ধরেন আমরা ওখানকার সংগ্রামের জায়গাটাকে বিবেচনা করি। ফলে আজকে যখন ধরেন এই আগ্রাসনের নীতি চলছে এবং আমেরিকা যে ইয়েটা চলছে, সেই জায়গায় আমরা দেখছি যে আমেরিকা যে নীতি নিয়ে চলছে, অবশ্যই আমরা সারা বিশ্বের যদি এখনকার আন্তর্জাতিক রাজনীতিকে বিচার বিশ্লেষণ করি দেখি, তাহলে আমরা দেখব যে আমেরিকা কিন্তু অনেকটাই মানে একঘরে হচ্ছে এবং অন্যান্য দেশের নিজেদের মধ্যে ঐক্যের জায়গাটা বাড়ছে আর কি। কিন্তু সেখানে একটা আশঙ্কার জায়গা আমরা বলতে চাই যে এই ঐক্যের জায়গাটা যদি হয় আর যে আমি আবার একটা আগ্রাসনের নীতি নিয়ে চলবো, অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে দেখেন আমরা একটা আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করলাম, আমেরিকার আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করলাম, তাহলে আরেকটা আগ্রাসন হোক এটা আমি কিন্তু চাই না। আরেকটা দেশ, ছোট দেশের উপর কেউ একটা আগ্রাসন করুক, তার স্বাধীনতার উপর হস্তক্ষেপ করুক, এটা আমরা চাই না। তাহলে যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে কিন্তু আমাদের অবস্থান থাকবে। ফলে আমরা মানুষের কাছে যে আহ্বানটা জানাতে চাই, জনগণের সংগ্রামী ঐক্য গড়ে তোলার প্রশ্নটা কিন্তু খুব জরুরি, এই জায়গাটাকে আমাদের বলার বিষয় আছে। জি মাসুদ রানা, ধন্যবাদ আপনাকে। শেবির আহমেদ, বাংলাদেশ একদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে প্রকৃত অংশীদারিত্বের কথা বলছে, আবার আরেকদিকে মধ্যপ্রাচ্যের সংকটের দিকেও নজর রাখছে। এটা কি আসলে কিছুটা দুই নৌকায় পা দেওয়ার মতো হলো কিনা? কোন দিকে যাচ্ছে? না, দুই নৌকা পা দেয়া না, আমি এটাকে মনে করি একটা স্মার্ট হেজিং, যে একটা স্ট্র্যাটেজিক ব্যালেন্সিং, যে আমরা নানান পরাশক্তির সাথে আমাদের ডিল করতে হবে। আমরা যেহেতু এককভাবে, আমরা নিজেরা তো আর পরাশক্তি না, আমরা নিজেরা পাওয়ারফুল এন্টিটি না। সো পাওয়ারফুল এন্টিটিগুলো, পরাশক্তিগুলো যারা আছে তাদের মধ্যে এক ধরনের স্ট্র্যাটেজিক ব্যালেন্সিং আমরা লাগবে। ধরুন চায়না ভার্সেস যুক্তরাষ্ট্র যদি আপনি বলেন, চায়নার সাথে আমাদের নানান স্ট্র্যাটেজিক কোলাবোরেশন আছে। চায়না আমাদের এখানে ইনফ্রাস্ট্রাকচারে ইনভেস্ট করছে, তারপরে যুক্তরাষ্ট্রের সাথে আমাদের এক্সপোর্টের বড় মার্কেট যুক্তরাষ্ট্র। সো দুই রাষ্ট্রের সাথেই আমাদের কিন্তু বাণিজ্যিক এবং অন্যান্য যোগাযোগ আছে, কোলাবোরেশন আছে। সো এই জায়গায় আমি মনে করি এই সমন্বয়গুলো মেনটেন করার জন্য আমাদের একটা স্ট্র্যাটেজিক ব্যালেন্সিংয়ের জায়গায় যেতে হবে। তবে খেয়াল রাখতে হবে এখানে, যেমন আমরা যদি কোনো ব্লকে কোনোভাবে কোনো ধরনের সামরিক কোনো ধরনের ইয়েতে যাই, চুক্তিতে যাই, বা কোনো ধরনের ব্লকে এঙ্গেজ হই আনুষ্ঠানিকভাবে, সেই ক্ষেত্রে আমাদের জন্য চ্যালেঞ্জ আছে। আমি মনে করি যে এটা বাংলাদেশের জন্য স্মার্ট ডিসিশন যে আমরা ফরেন পলিসির ক্ষেত্রে একটা স্ট্র্যাটেজিক ব্যালেন্সিং করব। সেটা যুক্তরাষ্ট্রের সাথে, চায়নার সাথে, আবার চায়না ইন্ডিয়ার সাথে আমাদের স্ট্র্যাটেজিক ব্যালেন্সিং দরকার আছে। আবার মিডল ইস্টের সাথে, মিডল ইস্টে আমাদের শ্রমবাজারের জন্য মিডল ইস্ট আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। অ্যাট দ্য সেম টাইম মুসলিম কান্ট্রি হিসেবে তাদের সাথে আমাদের আরও গভীর সম্পর্ক আছে ঐতিহাসিকভাবে। সো আমি মনে করি এটাতে আমি সমস্যা দেখি না। আমি মনে করি এটা একটা স্ট্র্যাটেজিক ব্যালেন্সিং দরকার আছে, যাদের সাথে আমাদের যেভাবে রিলেশনশিপ দরকার। এট দ্য সেম টাইম আমাদের যে অবস্থান, যে আমরা মজলুমের পক্ষে থাকবো, আমরা ফিলিস্তিনের পক্ষে থাকব, সেই অবস্থান আমাদের তো অটুট থাকবে। আমরা ফিলিস্তিনের পক্ষে থাকবো। আমরা ইরানের সাথে, যেমন আমরা ইরানের জানাজায় অংশগ্রহণ করছি, ইরানের জানাজায় অংশগ্রহণ করা এটা একটা প্রতীকী প্রতিবাদ যে আমরা সাম্রাজ্যবাদের বিরোধিতা করছি। যেমন ইরানের আপনি যদি জানাজা লক্ষ্য করেন, সেখানে কিন্তু আমেরিকার বিরুদ্ধে স্লোগান দেওয়া হচ্ছে, এবং এটা নিয়ে তো ট্রাম্প অনেক কথা বলেছে, ট্রাম্প নানান উল্টাপাল্টা কথা বলেছে আজকে কয়েকদিনে। তারপরে ফক্স নিউজ নানান বিশ্লেষণ করছে। তো সেখানে সংহতি জানানো মানে হচ্ছে যে আমরা একই সাথে আমেরিকার সাথে আমরা বাণিজ্যিক সম্পর্ক রাখতে চাই, কূটনৈতিক সম্পর্ক রাখতে চাই। এট দ্য সেম টাইম তাদের যে মধ্যপ্রাচ্য নীতি, এটার প্রতি আমাদের সমর্থন নাই। আমি মনে করি এটা বাংলাদেশের স্ট্র্যাটেজিক অবস্থানের দিক থেকে একটা ব্যালেন্সিং অবস্থান। বাংলাদেশের স্ট্র্যাটেজিক অবস্থানের কারণে হয়তো বা আপনি বলছেন যেটা, যে আসলে আমাদেরকে সবাইকে মেনে চলতে হবে বা সবার সাথে তাল মিলিয়ে চলার একটা বিষয় চলে আসে। আমাদের তো ধরেন বাংলাদেশের স্বার্থকে আমাদের দেখতে হবে ডেফিনেটলি। এট দ্য সেম টাইম বাংলাদেশের যে পলিসি, আমাদের যে ফরেন পলিসির আমাদের যে এজেন্ডা, সেটার জায়গায় আমাদের স্ট্র্যাটেজিক থাকতে হবে। আচ্ছা জি, আমি কিছু যোগ করতে চাচ্ছিলেন মাসুদ? এক মিনিট আমি বলতে চাই এই ব্যাপার নিয়ে। বাংলাদেশ সেই স্ট্র্যাটেজিক জায়গায় নাই, আমি এটা বলতে চাই, এবং বাংলাদেশ একটা ব্লকে এঙ্গেজড হয়ে গেছে। কারণ আমরা
কোন ব্লক সেটা? আমি এটাই বলতে চাচ্ছি, আমরা দেখেন, আমরা বললাম যে ভারতীয় সাম্রাজ্যবাদ বা ভারতীয় আধিপত্যবাদ আমরা মুক্ত চাই, বা আমরা স্লোগান দিলাম, হ্যাঁ, দিল্লি না ঢাকা, ঢাকা। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের নির্বাচনের 3 দিন মাত্র আগে এখানে একটা চুক্তি করলো, মার্কিন বাণিজ্য চুক্তি। 9 তারিখে চুক্তি করলো, তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে এখানে সরকার গঠন করলেন 17 ফেব্রুয়ারি। 20 তারিখে খোদ মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট তারা বলল যে ট্রাম্পের যে শুল্ক নীতি এটাকে তারা অবৈধ ঘোষণা করলো। অথচ, এবং এটা নিয়ে কিন্তু ধারাবাহিকভাবে আমরা এই মার্কিন বাণিজ্য চুক্তি যে বাংলাদেশের স্বার্থ বিরোধী, এবং এই চুক্তির অনেকগুলো শর্ত আছে যে শর্তগুলো আমাদের জন্য অপমানজনক, এবং এই শর্তের আওতায় আপনি তাদের কাছ থেকে অস্ত্র কিনতে হবে, এমনকি তারা শর্ত করে দিয়েছে যে অনেকগুলো দেশ থেকে আমরা চাইলে আমরা সামরিক সরঞ্জাম কিনতে পারবো না, এবং ধরেন কৃষি পণ্য, অন্যান্য নানান ধরনের শর্ত সেগুলো আরোপ করলো। আমি এগুলোর ডিটেলে যাব না, এগুলো নিয়ে আলোচনা হয়েছে, বিস্তারিত আলোচনা হয়েছে। আমরা এটা চেয়েছিলাম, আমরা সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোটের পক্ষ থেকে আমরা ধারাবাহিকভাবে নিয়ে এটা নিয়ে আন্দোলন করেছি, এবং পার্লামেন্টে আমরা কিন্তু প্রত্যেক সংসদ সদস্যকে চিঠি দিয়েছি যে অন্তত পার্লামেন্টে আলোচনা হোক। আমি নিজে ঐক্যমত্য কমিশনের বৈঠকগুলোতে ছিলাম, আমাদের দলের পক্ষ থেকে আমি প্রতিনিধিত্ব করেছি। সেই ঐক্যমত্য কমিশনেও কিন্তু আমরা সংস্কার নিয়ে এত আলোচনা করছি, সেই সংস্কার কমিশনে যে সংবিধান সংক্রান্ত যে সুপারিশগুলো ছিল সেখানে আমাদের একটা প্রস্তাবনা ছিল যে বিদেশের সাথে কোনো ধরনের চুক্তি করতে হলে সেটা অবশ্যই, যেহেতু দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের আলোচনা ছিল, যে 2টা পার্লামেন্টের দ্বিকক্ষে আলোচনা হবে। অথচ আমরা বললাম এটা নিয়ে, এই চুক্তি নিয়ে পার্লামেন্টে আলোচনা করেন আপনারা, পার্লামেন্টে কেউ আলোচনা তুললো না। আমরা স্পিকারকে আমরা গিয়ে বললাম, আমরা সবাইকে বলেছি, কেউ আলোচনা করেনি, এবং একমাত্র রুবিন ফারহানা এটা নিয়ে একটা প্রশ্ন তুলেছিলেন, কিন্তু উনি সেই আলোচনা করতে পারেননি। সেকেন্ড অধিবেশন, বাজেট নিয়ে অধিবেশন হচ্ছে, এখানেও এই আলোচনা হচ্ছে না। তাহলে এই ধরনের চুক্তি যে আমাদের দেশের স্বার্থ বিরোধী, এই চুক্তি নিয়ে কেন পার্লামেন্টে আলোচনা হলো না? তাহলে আমি বলতে চাই যে আমরা অবশ্যই অনেকটা মার্কিন প্রভাবাধীন হচ্ছি আমরা, এটা হওয়া ঠিক হবে না। এটা উনি বলছেন, আমি এটাকে অবশ্যই ঠিক মনে করি। ব্লকের মধ্যে পড়ে গেছে শিব্বির আহমেদ, যদি আমরা ধরে নিই মাসুদ রানার কথা মতো আমরা সেই ব্লকের মধ্যে পড়ে গেছি চুক্তির মাধ্যমে, তাহলে আরেকটি পরাশক্তি যদি আমরা ধরি চায়নাকে, চীন যদি আমাদের দেশের সাথে বাণিজ্যিক চুক্তির আওতায় আসতে চায়, সেক্ষেত্রে মার্কিন বাধার কারণে সেটি সম্ভব হবে কিনা, এবং দুই পরাশক্তির মাঝখানে আমরা পড়ে গেছি কিনা? না, আমাদের প্রধানমন্ত্রী তো সম্প্রতি চায়নায় ভিজিট করেছেন, এবং এটা ওনার প্রথম ভিজিট চায়নাতে। তো চায়না তো আমি মনে করি বরং এখানে যুক্তরাষ্ট্রের কিছু মাইন্ড করার ব্যাপার থাকতে পারে যে প্রথম সফর চায়নাতে দিল। যদিও আমরা বাফার জোন হিসেবে মালয়েশিয়াকে 18 ঘন্টার জন্য ইউজ করেছেন প্রধানমন্ত্রী, কিন্তু বেসিক্যালি তো তিনি ভিজিট করেছেন চায়নাতে। একটা ডেফিনেটলি স্ট্র্যাটেজিকলি বাংলাদেশ তার আলাপ আলোচনা প্রথম সফর শুরু করলেন। প্রধানমন্ত্রীর প্রথম সফরের কিন্তু একটা গুরুত্ব আছে, কোন দেশের সাথে প্রথম আলাপ শুরু করলেন। তো এইটা আমি মনে করি সেই জায়গা। কিন্তু অ্যাট দ্য সেম টাইম যদি কোনো ধরনের সামরিক ব্লকে আমরা না যাই, আমি মনে করি না চায়না এতে বাগড়া দেবে। চায়নার মূল ইন্টারেস্ট হচ্ছে তার বিজনেস বা তার ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট বা এগুলো। তো আমার মনে হয় না এখন পর্যন্ত আমি সম্পর্কের যতটুকু দেখছি চায়না এবং যুক্তরাষ্ট্রের সাথে, এতে চায়না বা যুক্তরাষ্ট্র কোনো পক্ষ খুব অসন্তুষ্ট হয়ে আছে এরকম আমার মনে হয়নি আর কি। এটা বাংলাদেশের জন্য এখন পর্যন্ত কোনো চ্যালেঞ্জিং পজিশন নেই। যেটা বলেছেন ভাই মাসুদ ভাই, যেটা বলেছেন যে যুক্তরাষ্ট্রের সাথে যে চুক্তিটা, এটা ডেফিনেটলি দেখেন এই ধরনের চুক্তি হতে হলে এগুলো নিয়ে আলাপ আলোচনা হওয়া দরকার, সংসদে আলাপ হওয়া দরকার, জনগণের সাথে তো আপনার স্বচ্ছ থাকা দরকার যে আমি কোনো একটা রাষ্ট্রের সাথে কী ধরনের চুক্তি করছি। কিন্তু এই চুক্তিটাতে যে একটা ডিসক্লোজার ক্লজ অ্যাড করেছে, আমার ধারণা সম্ভবত এই জন্য এটা নিয়ে আলাপ আলোচনার স্কোপে রাখে নাই। কিন্তু এটা তো মানে হতে পারে না, একটা স্বাধীন রাষ্ট্র আরেক রাষ্ট্রের সাথে চুক্তি করবে, সেটা তার জনগণের জানবার অধিকার আছে। আর এরকম একদমই লাস্ট 3 দিন আগে এ ধরনের একটা চুক্তি করা, এখন তো ইন্টারিমের যিনি পররাষ্ট্র উপদেষ্টা ছিলেন তিনি এখন আবার তিনি এখন পররাষ্ট্র উপদেষ্টা, এখানে পররাষ্ট্রমন্ত্রী। সো ওনাদের কাছে জবাব দিতে চাওয়া উচিত। আবার উনি এই কথাও বলেছেন যে সব দলই আসলে জানতেন এই বিষয়গুলো, অন্য দলগুলো তো বলছে আমরা জানি না, অন্য দলগুলো বলছে আমরা জানতাম না, ইভেন উপদেষ্টাদের অনেকেই বলছেন যে আমরা জানতাম না। তো এটা হচ্ছে খুবই গুটি কতক উপদেষ্টা হয়তো 2-4 জন সেটা করেছেন বলে আমার ধারণা, যেহেতু ওনারা নিজেরাই বলছেন যে জানেন না। মোশাররফ আহমেদ ঠাকুর, এই যে
চুক্তি নিয়ে আমাদের দেশের সম্প্রতি যে মার্কিন চুক্তি, যেটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে অন্তর্বর্তীকালীন সময়ে যে চুক্তিটা হলো, এবং পরবর্তীতে সেই চুক্তির আমরা যদি দেখি যে এখন বাস্তব প্রতিফলন দেখার সময় এসেছে, এবং দেখছি আমরা সেটি বিভিন্ন সময় আমরা দেখছি যে গম আমদানি হয়েছে এবং তুলা আমদানির মতো ঘটনাগুলো ঘটছে। তো সব কিছু মিলে এই নন ডিসক্লোজার এগ্রিমেন্ট যখন হয়ে থাকে, বাংলাদেশের স্বার্থে কি এই বিষয়গুলোকে জনগণের সামনে আনা কি সম্ভব কিনা? কারণ আমাদের দেশের মানুষের কি জানার অধিকার রয়েছে কিনা যে কি চুক্তি হচ্ছে অন্য দেশের সাথে? এই বিষয়ে আপনার মন্তব্য জানতে চাই। ধন্যবাদ। আমি আপনাকে বলি যে আমার ভাই যদি মাইন্ডে না করেন আর কি, সেটা হচ্ছে যে অ্যান্টনিও গ্রামসের একটা তথ্য আছে, অতি সম্প্রতি, খুব বেশি বছর হয় নাই যে এটা বেড়েছে। একটা দেশের পরিবর্তন প্রতিনিয়তই ঘটে, কিন্তু পরিবর্তনটা কোন দিকে যাবে, পজিটিভ নেগেটিভ কোন দিকে যাবে, এটা সবার আগে জানেন যে দেশের বুদ্ধিজীবী সমাজ। যে দেশের বুদ্ধিজীবী সমাজের চরিত্র যত ভালো, ওই দেশের পরিবর্তনগুলি তত পজিটিভ। আসুন, আমেরিকা ভিয়েতনামে বহু বছর যুদ্ধ করেছে, ভিয়েতনাম থেকে পরাজিত হয়েছে। জাপানে আমেরিকা বোম ফেলেছে। আচ্ছা, ভিয়েতনামের আমি এখন দেখে নিলাম যে প্রায় 500 বিলিয়ন প্লাস, এই বছর 6 মাসে 266 বিলিয়ন ভিয়েতনামের 6 মাসে, মানে এটাকে ডাবল করলে 532 হয়, 532 বিলিয়ন বা 500 বিলিয়ন প্লাস অর্থনীতি রফতানি হয়। এর মেজর রফতানির গন্তব্য হচ্ছে যুক্তরাষ্ট্র। ওকে, নাম্বার 2 হচ্ছে জাপান। আমেরিকায় বোমা ফেলছিল, জাপান পুনর্গঠনে আমেরিকা সবচেয়ে বেশি ভূমিকা। জাপানের বৎসরে তার রফতানি আয় হচ্ছে 738 বিলিয়ন 25 সালে, 738 বিলিয়ন। তো এখন আমি সৈয়দ বংশের পোলা মোবারক, না একটা বিখ্যাত নাটকের ডায়লগ আর কি, হুমায়ুন আহমেদের, সৈয়দ বংশের পোলা মোবারক, মোবারক হয়ে আমি হাত গুটাইয়ে বসে থাকলাম, চোখ বুঝেও বসে থাকলাম, আমেরিকা ছয়ো না, আমেরিকা তো তুমি অপবিত্র হয়ে যাবে, তো ছয়ো না সজনী, তো এটা হলে তো হবে না। তো আমার বিশ্ব বাণিজ্যে আমার উত্থানের জন্য, উল্লম্ফনের জন্য আমাকে এই আমেরিকাকে লাগবে। এখন আমেরিকার সাথে আমি ছোঁয়াছুঁইটা কতটুকুন করব, সতীত্ব বজায় রেখে, ওটা আমার দায়িত্ব, কিন্তু আমার ওইটা লাগবে, ওটা আমাকে, ওইটা বাস্তবতা। পৃথিবীতে প্রয়োজনের চেয়ে বড় সত্য কিছুই নাই, নাথিং, প্রয়োজনের চেয়ে বড় সত্য নাই। তো এই জন্য আমি আপনাকে বলছি যে আরেকটা বুদ্ধিজীবী সমাজের ক্যারেক্টার নিয়ে আলাপ করছিলাম। আপনি ঐক্যমত কমিশন, আমার যদি সামর্থ্য থাকতো, এই ঐক্যমত কমিশনের সবগুলো টাকা আলী রিয়াজের চামড়া খুলে বিক্রি করে এই টাকাটা আদায় করতাম। তো শোনেন, বলছে না যে বিদেশে যতগুলি বৈদেশিক চুক্তি হবে, আমার ভাই বললেন তো, এইটা পার্লামেন্টে তুলতে হবে। আমার 48(5) অনুযায়ী প্রধানমন্ত্রী যতবার বিদেশ যাবেন, তিনি রাষ্ট্রপতিকে ওই চুক্তি সম্বন্ধে অবহিত করবেন, এবং রাষ্ট্রপতি প্রয়োজনে এটা পার্লামেন্টে তোলার জন্য অনুরোধ করবেন। 48(5) পার্লামেন্টের সংবিধানের। তো সেইখানে ডক্টর ইউনুস, মানে আলী রিয়াজের আব্বা ডক্টর ইউনুস 14 বার বিদেশ গিয়েছেন, একবারও রাষ্ট্রপতিকে তার কোনো কার্যক্রম সম্বন্ধে অবহিত করে নাই। এই জন্য আমার প্রেশারটা হাই হয়ে যায়। এখন তো সরকারের হাতে, আচ্ছা চুক্তি হয়ে গেল অন্তর্বর্তীকালীন সময়, এখন সরকারের হাতে। আমি ঐক্যমত কমিশনের কথা ছিল, যে ঐক্যমত কমিশনের কিন্তু বেসিক্যালি চেয়ারম্যান হচ্ছে ডক্টর ইউনুস, যে রাষ্ট্রপতির ক্ষমতা আর বাড়াতে হবে। তো সাক্ষী গোপাল রাষ্ট্রপতির যেটুকু ক্ষমতা দেওয়া আছে, সেই ক্ষমতা তো সে মানে নাই।
1% মানে নাই। ঠিক আছে, আমি আপনার কথা মেনে নিচ্ছি, তারা মানেনি, কিন্তু এখন সরকারের হাতে যখন এই চুক্তির বিষয়গুলো আসলো এবং তখন যে ক্রস চেক করা হয়েছে, নিশ্চয়ই অনেক কিছু করা হয়েছে সরকারের পক্ষ থেকে, এটি আসলে দেশের জন্য ভালো কি খারাপ এটি সব সাধারণ মানুষের কাছে যদি তুলে দেওয়া হতো এবং বুদ্ধিজীবী সমাজ যারা বোঝেন তাদের কাছে তুলে দিয়ে ফ্যাক্ট চেকিং করা হতো, আপনার কি মনে হয় না যে এই চুক্তিগুলো মানার আগে আমরা আরেকটু ভেবে দেখতে পারতাম? এই চুক্তিগুলি আমেরিকার সাথে কোনো চুক্তি, আমি আপনাকে একবারে এই পাস দিয়ে আর কি না বলে সোজা বলি, আমেরিকার সাথে কোনো চুক্তি আপনি রিভিউ করতে পারবেন না। আচ্ছা, বেসিক্যালি এইটা হলো ফাইনাল কথা। আপনি ক্যারিকেচার করতে পারেন, এইটা আমি শান্তা শার্লিনের সাথে খুব মালয়েশিয়ার অর্থনীতি কত বড়, না আপনার মালয়েশিয়ার অর্থনীতি কত বড়, আপনার কত লক্ষ লোক, 5 লাখ লোক লাইন দিয়ে বসে আছে মালয়েশিয়ায় গিয়ে যুক্তরাষ্ট্র সুপ্রিম কোর্ট তো বাতিল করছে, আপনি মালয়েশিয়ার বাংলাদেশ এক করে দিচ্ছেন। না না, আমি বলছি এই না, মালয়েশিয়ার সাথে আপনি এক না, তো মালয়েশিয়ার সমান না, তো তার মানে আমরা মেনে নিচ্ছি এটা একটা মানে আমাদের আপনি বলছেন আপনি মালয়েশিয়ার তো সমান না। এইগুলো হচ্ছে এইগুলো হচ্ছে যে আপনার অযথা সময় নষ্ট করার কিছু বিষয় আছে না। আমি তো সারাদিন স্বপ্ন দেখতে পারি, আমি তো একটা স্টার টেলিভিশন বানাইতে পারবো, স্টার নিউজ বানাইতে পারবো না ভাই। প্রতি টন মুশাররফ ঠাকুরের জন্য আমি মুশাররফের একটা টেলিভিশন বানাইতে পারবে না। এই যে আপনি গম কিনছেন $24 করে, আপনি প্রতি টনে বেশি দিচ্ছেন আন্তর্জাতিক বাজার থেকে। আপনি বোয়িং জাহাজ কিনছেন, আপনি তাদের কাছ থেকে এলএনজি কিনতে হবে বাধ্যতামূলক। তো আপনি ডক্টর ইউনূসকে ধরে একটা সাজা দেন, আপনি এই ডক্টর ইউনূসকে ধরে একটা শাস্তি দিয়ে দেন। বিএনপি এবং জামাত 3 দিন আগে তুই করলি কেন? বিএনপি জামাত সম্মতি দিয়েছে, তারা বলছে না বিএনপি জামাত কোনো সম্মতি দেয়নি, তারা এটার বিরোধিতা করেনি বিএনপি জামাত। এবং এখন তো আপনাদের সরকার পার্লামেন্টে আলোচনা করতে পারে না নিজেদের একটা ইয়ে নিয়ে, যে পার্লামেন্টে এনডি আছে, এনডি আছে, এনডি আছে, এটা পরীক্ষা করে দেখা হচ্ছে, এনডি আছে, এনডি আলোচনা করে যায় না পার্লামেন্টে। আমাদের মানে একটা চুক্তি নিয়ে আমরা কিছু ক্লজ নিয়ে আমরা আপত্তি তুললে আমরা একেবারে এত নতজানু আমরা, নাম্বার 1 এই ক্লজ নিয়ে আমাদের আপত্তি আছে, এটা আমরা বলতে পারি না। ভারতের সাথে যখন 25 সালা চুক্তি ছিল, এই চুক্তি অনুযায়ীও কিন্তু আপনি কিছু বলছেন, 25 সালা চুক্তি যখন ছিল তখন 4 ডিভিশন সৈন্য থেকে 10 ডিভিশন বানাইছেন জিয়া রহমান মাত্র 3 বছরে। 10 ডিভিশন সৈন্য বাড়াইছেন। 25 সালা চুক্তি ছিল যে তুমি সৈন্য বাড়ানোর সময় আমাকে অবহিত করবা, তুমি একটা অস্ত্র কেনার সময় আমাকে অবহিত করবা। তো জিয়া রহমানের সময় চায়নার কি বলে জাহাজ অস্ত্র আসে নাই। মোশাররফ ভাই, আপনাকে আমি একটা কথা বলি, উনি কলিন পাওয়েলের উদাহরণ দিলেন এবং খালেদা জিয়ার উদাহরণ দিলেন। দেখেন যে খালেদা জিয়া এরকম একটা ভূমিকা পালন করেছিলেন, তাহলে এটা যদি আমি ধরে নিই যে এটাই সত্য, মোশাররফ ভাই যেটা বললেন এটাই সত্য, তাহলে এখন কি আমি আমার একটা দাবির কথা বলতে পারি না, আমরা একটা বিরোধিতার কথা বলতে পারি না, আমাদের স্বার্থের সাথে যায় না এবং আমাদের দেশের জনগণ এটার বিরোধিতা করছে এবং এটা আমাদের দেশের স্বার্থ বিরোধী হবে, এই কথা বললে আমেরিকার সাথে আমরা কোনো সম্পর্ক রাখতে চাই না, আমেরিকার বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করে দিলাম, এই কি পরিস্থিতি আসলে? এটাই যদি হয় তাহলে তো এত নতজন নীতি নিয়ে আমরা চলবো। আমেরিকার সাথে আমরা তো পাকিস্তানি আমলেও মাওলানা ভাসানী সিয়াটল সেন্টার বিরোধিতা করছিলেন তো। আমেরিকার বিরোধিতা তো আমরা করছি, মুক্তিযুদ্ধের সময় আমরা আমেরিকার ব্যবহার করছি, সপ্তম মহাবার যখন পাঠাইছেন আমরাই আমাদের দেশের জনগণের তো বিরোধিতা করছে। আমি এইটুকুনের উত্তর দেই। হ্যাঁ বলেন। সিয়াটল সেন্টার বিরোধিতা করছে, ভাসানী বিরোধিতা করছে, মৌলানা ভাসানী বিরোধিতা করছেন তো অবশ্যই করছেন। আপনি 57 সালে কাকমারি সম্মেলন শুনছেন? হ্যাঁ। কাকমারি সম্মেলনের পড়াশোনা করছেন? হ্যাঁ। কাকমারি সম্মেলনে মৌলানা ভাসানীর দল হচ্ছে ক্ষমতায়, রাষ্ট্র ক্ষমতায়, পাকিস্তানের সেন্ট্রাল গভর্নমেন্টে সোহরাওয়ার্দী হচ্ছেন প্রধানমন্ত্রী। সোহরাওয়ার্দীকে সামনে রেখে বলছেন যখন কাকমারি সম্মেলনে মৌলানা ভাসানীর হাতের গড়া দল শেখ মুজিব এবং সোহরাওয়ার্দী মৌলানা ভাসানীকে বের করে দিয়েছে দল থেকে। মৌলানা ভাসানী এসে আরেকটা দল করেছেন, নাম হলো ন্যাপের পুরো বাংলা বলেন তো ন্যাশনাল আওয়ামী পার্টি, ন্যাপ থেকে বের করেছে। এবং মৌলানা ভাসানীর হাতের গড়া ইত্তেফাক লিখছে লুঙ্গি সর্বস্ব মৌলানা, বিশ্ব রাজনীতি বুঝে না। তো কেউ তো আটকাতে পারে নাই, তো সোহরাওয়ার্দী বের করে দিয়েছেন আওয়ামী লীগ থেকে। মৌলানা ভাসানী এসে আরেকটা দল করছে, সিয়াটু সেন্টু তাকে নাই, সিয়াটু সেন্টু সে ইয়েছে কি বলে, সোহরাওয়ার্দী বলছেন 0 + 0 = 0। তো সোহরাওয়ার্দীর শূন্য তত্ত্ব টিকছে, শূন্য তত্ত্ব 0 + 0 = 0। বাংলাদেশ যদি মুইজ্জুর সাথে এই যে মালদ্বীপের সাথে গিয়ে ইউনিটি করে, তো এটা এর সাথে 1 + 0 = 1, 5 + 0 = 1। তো বিশ্ব রাজনীতিতে নৈতিকতার
প্রয়োজনের উপর নির্ভর নৈতিকতার করে ব্যাপার না তো, এখানে আমার তো আমাদের রাষ্ট্র স্বার্থের কিভাবে প্রশ্ন, ভালো আমাদের থাকবে। দেশের স্বার্থের প্রশ্ন আমার আমরা দেখবো না। 51% মানুষ আমরা আমাকে দেন দরবার করবো না। আমার 51% মানুষ আমাকে ভোট দিয়েছে রাষ্ট্র পরিচালনার জন্য। আমি কিভাবে 51% মানুষ ভালো থাকবে আমি সেইভাবে সিদ্ধান্ত নেব। এটাতে কি ভালো থাকবে? হ্যাঁ, আমাদের দেশের আপনি টাকা দিয়ে ভোট আপনি করে আসেন। বাড়তি টাকা দিয়ে গম কিনছেন, ভোট করে আসেন না। বাংলাদেশের মানুষ এই কথা বলে লাভ নাই। চায় কিনা? বাংলাদেশের আচ্ছা। জনগণ ভোট করে, বাংলাদেশের জনগণ লড়াই করে, জি, অনেক কিছু বাংলাদেশের জনগণ করতে হয়েছে। বাংলাদেশের মানুষ অনেক কিছু করে ভোট না। করার মধ্য দিয়ে বাংলাদেশের সব মানুষ অনেক সমস্যার কিছু করে সমাধান না। হয়নি। শেখ ধন্যবাদ। হাসিনার ধন্যবাদ। তাড়ানোর সময় তাহলে আমার লাগছে একটা 17 বছর। হ্যাঁ, আমরা এই আলোচনা থেকে একটু সরে যেতে চাই এখন। মাসুদ রানা এবং মোশাররফ আহমেদ ঠাকুর দুজনকে ধন্যবাদ। আমি আসতে চাই শিবির আহমেদ আপনার কাছে। রাজধানীর গুলিস্তানের মতো প্রধান বাণিজ্যিক এলাকায় মার্কেট দখল এবং চাঁদাবাজিকে কেন্দ্র করে বিএনপি এবং জামাতের মধ্যে সংঘর্ষ হচ্ছে এবং চাঁদাবাজি নিয়ে বিএনপি জামাতের রাজনৈতিক কর্মীরা মুখোমুখি অবস্থানে রয়েছে। তারা কেন মুখোমুখি? এটা তো প্রশাসনের দেখার কথা, কেন মাঠে নামছে তারা? দেখেন, চাঁদাবাজি তো একটা মহামারীর মতো হয়ে গেছে। আসলে দুঃখজনক হলেও সত্য যে ইন্টারিম গভর্নমেন্ট দায়িত্ব নেওয়ার পর থেকে, মানে আওয়ামী লীগ চলে যাওয়ার পর মানুষ কিছুটা স্বস্তি পেয়েছিল যে চাঁদাবাজি বা মার্কেটগুলোতে চাঁদাবাজি কমে গেছিল। মানুষজন উল্লাস প্রকাশ করছিল যে এটাই হচ্ছে প্রকৃত স্বাধীনতা। টেম্পো স্ট্যান্ড থেকে বলেন, আপনার মুদির বাজার বলেন, কারণ বাজার বলেন, সব জায়গাতে। কিন্তু পরবর্তীতে দেখা গেল এই জায়গাগুলো কিছু ধীরে ধীরে রিপ্লেস হয়ে যাচ্ছে এবং মানুষের এক ধরনের বিতৃষ্ণা তৈরি হয়েছে। এবং তারেক রহমান সাহেব বিদেশে থাকা অবস্থায়, লন্ডনে থাকা অবস্থায় প্রায় 7,000-এর মতো মানুষজনকে ওনারা বহিষ্কারও করেছেন। তার মানে এটা মহামারীর মতো বিএনপি বা যুবদলের বিশেষ করে নেতাকর্মীদের মধ্যে। আজকেও আপনি দেখেছেন যে বরিশালে একজন যুবদল নেতা একজনকে মারধর করে, ইভেন তার সেন্সিটিভ জায়গায় চাপ দিয়ে তাকে দিয়ে চাঁদাবাজি চেক সই করিয়েছেন, অন্য জায়গায় সই করেছেন। খুবই মর্মান্তিক ভিডিও আমি দেখলাম। গুলিস্তানও যেটা হয়েছে যে ব্যবসায়ীরা এবং জামাতের লোকেরা মিলে এই চাঁদাবাজির বিরুদ্ধে আসলে দাবি করছে যে দখলদারিত্বের বিরুদ্ধে দাঁড়াতে গিয়ে তাদের সংঘাত করতে হচ্ছে। কিন্তু আসলে কি দখলদারিত্বের বিরুদ্ধে যাওয়ার জন্য নাকি দখল নেওয়ার জন্য কিছুটা ভাগ বসানোর জন্য? জামাতের বিরুদ্ধে আপনি এখন পর্যন্ত কোনো চাঁদাবাজির এই ধরনের অভিযোগ দেখাতে পারেন নাই বা কিন্তু অভিযোগ এরকম তৈরি হয় নাই যে জামাত এবং বিএনপি দুই দলেরই দখলদারিত্বের যে ভাগাভাগি সেটি নিয়ে অনেক সময় দখলদারিত্বের ভাগাভাগির প্রশ্নটা আসবে কখন? যে ধরেন এতদিন আওয়ামী লীগ চাঁদাবাজি করতো, এখন আমরা দায়িত্ব নিলাম, বা এতদিন বিএনপি করতেছে, এখন জামাত নিচ্ছে। এ ধরনের যদি হয় চাঁদাবাজির ক্ষেত্রে, যে কারণ বাজার আমি এতদিন আওয়ামী লীগ ছিল, এখন তো যুবলীগ পালিয়ে গেছে, কে করবে? বিএনপি যুব দলের নেতা এসে বলছে আমাকে তো দায়িত্বটা নিতে হবে। বা বিভিন্ন জায়গায় ভাগবাটোয়ারা হচ্ছে, এভাবে করে ভাগবাটোয়ারার কারণে কিন্তু নানা জায়গায় বিএনপির অন্তর্কোন্দলেও অনেকে খুন হয়েছে। এখন যদি এরকম হয় যে জামাত কোথাও এই এলাকার দায়িত্ব আমি নিলাম, এই এলাকার চাঁদা আমি তুলবো, এ ধরনের ঘটনা করে, তাহলে নিঃসন্দেহে আপনার কথা ট্রু। কিন্তু এখন পর্যন্ত এ ধরনের কোনো অভিযোগ আমি দেখি না যে এই এরিয়াটা জামাত দখল করেছে, করে কারণ বাজারের এই অংশে চাঁদা জামাত তুলতেছে, নিউ মার্কেটের চাঁদা জামাত তুলতেছে। বরং যত জায়গায় অভিযোগগুলো আসতেছে, এগুলো বিশেষ করে যুবদল বা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের বিপক্ষে আসতেছে। যদিও কোনো জায়গায় ওনারা বহিষ্কার করেছেন, কিন্তু বহিষ্কার করে এটা আসলে সমাধান হচ্ছে না। এখন জনগণের মধ্যে, জনগণ যখন দেখে আইনানুগভাবে কোনো কাজ সমাধান হচ্ছে না, তখন জনগণের একটা প্রতিরোধ বা রেজিস্ট্যান্স তো তৈরি হয়। নানান জায়গায় ব্যবসায়ীরা বিভিন্ন সময় এরকম প্রতিরোধ করেছে, প্রতিরোধ করতে গিয়ে মার খেয়েছে বা মার দিয়েছে, এরকম ঘটনাও হয়েছে। তো এই ঘটনাটাও ধরেন এরকমই একটা ঘটনা যে ব্যবসায়ীরা বা সেখানকার বিরোধী দলীয় এই লোকজনরা যারা আছে তারা মিলে একটা প্রতিরোধ গড়তে চাচ্ছে যে এই প্রতিরোধের মুখে পড়ে যদি চাঁদাবাজির হাত থেকে বাঁচা যায়। কিন্তু ঘটনাটা যদি এরকম হয় যে তারা অন্যদেরকে হটিয়ে দিয়ে নিজেরা চাঁদা নিতে চাচ্ছে, এ ধরনের কোনো ঘটনা এখন পর্যন্ত দেখা যায় না। তো এটাকে আপনি যে চাঁদাবাজদের হাত থেকে বাঁচার জন্য রেজিস্ট্যান্স বলতে পারেন, কিন্তু সেখানে গিয়ে তো রেজিস্ট্যান্স করতে গিয়ে তারা আরও আহত হয়েছে, অনেকে মারাত্মকভাবে আহত হয়েছে দেখলাম কয়েকজনে। তো এটা আমি মনে করি প্রশাসনের দেখা উচিত, দল হিসাবে বিএনপিরও দেখা উচিত যে বিএনপির একটু অ্যানালাইসিস করা উচিত, অ্যাসেসমেন্ট করা উচিত যে এত বহিষ্কার করার পরে বা এত শক্ত পদক্ষেপ কেন্দ্র থেকে বলার পরেও বারবার কেন চাঁদাবাজি বন্ধ হচ্ছে না। আমার মনে হয় বিএনপি এটা নিয়ে অ্যাসেস করা দরকার। ধন্যবাদ। মীর মোশাররফ ঠাকুর, আপনার কাছে আসতে চাই এই প্রসঙ্গে যে আওয়ামী লীগ সরকার পতনের পর সবাই ভেবেছিল যে বিএনপি সরকার গঠন করার পরে, জনগণের ম্যান্ডেট নিয়ে আসা সরকার আসার পরে এই চাঁদাবাজির সমস্যাগুলো দূর হবে, কিন্তু সেটি দেখা যায়নি। এবং এখন দেখা যাচ্ছে দুই দলের মধ্যে, এখনকার বিরোধী দল জামাত ইসলামী এবং বিএনপির সাথে যে দ্বন্দ্ব, ফুটপাত দখল, মার্কেট, চাঁদাবাজিকে কেন্দ্র করে যে দুই দলের সবসময় দ্বন্দ্ব, এবং আপনাদের দল থেকে বেশিরভাগ সময় বহিষ্কারের মতো ঘটনা ঘটছে, তারপরও থামানো যাচ্ছে না। কেন? আজকে যে ঘটনাটা বললেন যে একজন চেক লিখে নিতে গেছিল, সে কোথায় আছে এখন? সে এখন কোথায় আছে? সে জেলে জেলে অ্যারেস্ট হয়েছে, কারণ ঘটনাটা ভাইরাল হয়েছে। না, সে অ্যারেস্ট হয়েছে। তো ঘটনাটা ভাইরাল হওয়ার পরে হয়েছে ইউনুসের সময়
বহিষ্কার করার পরে থানায় গিয়ে অভিযোগ, বিএনপির একজন নেতা যে করলো, ইমরান সালে প্রিন্স ভালুকায় গিয়া অভিযোগ দিয়ে দিল, অভিযোগটা টিকে নাই, পেনাল কোডে সংক্ষুব্ধ ব্যক্তি ছাড়া মামলা করতে পারে না। তো পার্টির কেউ সংক্ষুব্ধ হতে পারেন না, পার্টির নেতা আপনি বহিষ্কার করতে পারেন, পেনাল কোড অনুযায়ী আপনি মামলা করতে পারেন না। তো সেই ক্ষেত্রে এটা হলো যে ডক্টর ইউনূসের সময়ে কি দেখা গেল, যে কয়টা চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেল সবগুলো বহিষ্কার করলো, বহিষ্কার করলে পরে ওরে পুলিশ ধরে না, ওরে পুলিশ ও আরও থানায় গিয়ে আড্ডা দেয় ওসি সাহেবের সাথে। তো আমরা জিজ্ঞেস করি যে পুলিশ ধরে না কেন, আমাদের উপর থেকে নির্দেশনা নেই। তো এটা এই কারণে হয়েছে 7,000, আর 7,000 বহিষ্কার করার প্রয়োজন হইতো না। তো একটা পয়েন্ট গেল। তো এখন দেখবেন যে বিএনপির যদি কোনো কেউ অ্যারেস্ট হয়, কোনো নেতাকর্মী গ্রেফতার বহিষ্কার হয়, সে বহিষ্কার হওয়ার সাথে সাথে গ্রেফতার হবে, গ্রেফতার হওয়ার সাথে সাথে সে কারাগারেও যাবে। আচ্ছা, এইটা হলো ইউনূসের সময় পরের দুটো হতো না, অ্যারেস্ট গ্রেফতার হতো না, কারাগারেও যেত না। তো আমি মনে করি যে গত 100 দিনে প্রথম আলোতে একটা দেখবেন পরিসংখ্যান আসছে, 100 দিনে প্রথম 100 দিনে খুনের সংখ্যা কমেছে 33%। 2016 থেকে 2026 পর্যন্ত খুনের সংখ্যা ছিল বাংলাদেশে গড়ে 3700 থেকে 4100 বছরে। তো ওইখানে আপনি ভাগ করে দেখেন 365 দিয়ে 100 দিন করলে দেখা যায় এভাবে হিসাব করলে কমেছে বলতে পারি, কিন্তু 100 দিনে 605 খুন, এটা 100 দিনে 605 খুন, তো 100 দিনে তো এর আগে খুন হইতো 900 থেকে 1000 প্লাস, আগে থেকে কমেছে এটা বলতে প্রতি বছর 16 থেকে 2025 পর্যন্ত। 1 আর নাম্বার 2 হচ্ছে যে আমি গুগলে দেখলাম অনেকগুলোই যে জামাতের অনেকে বহিষ্কার হয়েছে, গ্রেফতার হয় নাই জামাতের লোকজন, বহিষ্কার হয়েছে অনেকে চাঁদাবাজির অভিযোগে, দখলবাজির অভিযোগে। আর আমি আপনাকে ছোট্ট একটা কথা বলি যে বিতর্ক ছাড়া বিষয়টা তো ন্যায্যতা, বললেও ন্যায্যতা থাকবে, না বললেও ন্যায্যতা থাকবে। সেইটার নাম হচ্ছে যে সে আচ্ছা জি তো যাক আপনি শুরু করেন। আচ্ছা ধন্যবাদ। মাসুদ রানা, আপনার কাছে কিছু যদি যোগ করতে চান, একেবারে শেষ পর্যায়ে রয়েছে। আমি জাস্ট একটা কথাই বলতে চাই, জুলাই মাস আমরা স্লোগান দিয়েছিলাম ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ চাই, বৈষম্যহীন বাংলাদেশ চাই। আমরা এই কথাও বলেছিলাম যে ফ্যাসিবাদ কোনো দল আনে না, ফ্যাসিবাদ ব্যবস্থা আনে। শেখ হাসিনা বিতাড়িত হয়েছে, কিন্তু শেখ হাসিনার যে রাজনীতি, সেই রাজনীতি যদি থাকে তাহলে অনিবার্যভাবে ফ্যাসিবাদ আসবে। তাহলে কথাটা হচ্ছে আমরা গণতান্ত্রিক রাজনীতি, জনগণের পক্ষের রাজনীতি, সাম্রাজ্যবাদের বিরুদ্ধের রাজনীতি এবং সাধারণ জনগণের অধিকারের পক্ষের রাজনীতি গড়ে তুলব, না ক্ষমতাকে কেন্দ্র করে যে রাজনীতি, লুটপাট দুর্নীতিকে কেন্দ্র করে যে রাজনীতি, সেই রাজনীতি বাংলাদেশে পরিচালিত হবে। দুর্নীতি, লুটপাট এবং ক্ষমতাকে কেন্দ্র করে রাজনীতি হলে চাঁদাবাজি হবে, খুন হবে, আওয়ামী লীগের যে ফ্যাসিবাদী রাজনীতি সেদিকে বাংলাদেশকে যেতে হবে। সেই পরিবর্তনের জায়গাটা সেই জায়গাটা যাবে না। আমরা দেখেছি কিনা এই সরকারে, আমরা বলছি এটা তো প্রবণতা, এখনই চাইলে ফ্যাসিবাদ কায়েম করতে পারবে না, তার জন্য একটা দীর্ঘমেয়াদী শাসন লাগে। তাহলে ফ্যাসিবাদী একটা, আমি যে কথাটা বলছি সেটা শুধুমাত্র একটা দলের ব্যাপার না, একটা রাজনীতির ব্যাপার। কোন রাজনীতির কারণে আওয়ামী লীগ ফ্যাসিবাদ হলো, সেই রাজনীতির চর্চা যাতে বাংলাদেশে না হয়, এটাই আমাদের চাওয়া, এটাই ছিল আমাদের জুলাই গণ অভ্যুত্থানের মূল আকাঙ্ক্ষা। ফলে সেই লড়াইটা আমরা করব কি করব না, আমরা দেখছি আমাদের দেশের অন্তর্বর্তীকালীন সরকার সেই পথে হাঁটেনি, সে ওই আওয়ামী লীগের ধারায় রাজনীতি করছে। বর্তমানের রাজনীতির ক্ষেত্রে আমরা দেখছি না যে শাসক গোষ্ঠীর যে গণতান্ত্রিক রাজনীতির চর্চা করার যে ধারা, এবং এই যে আমি যেটা বললাম যে আমাদের দেশের জনগণের পক্ষের যে রাজনীতির ধারা, সেই ধারার পক্ষে এখনো পর্যন্ত আমরা দেখছি না। এবারে বাজেটেও আমরা যদি দেখি, আমি এগুলো ব্যাখ্যা করার সুযোগ নেই, করলে পারে নানান দিক থেকে সেগুলো দেখানো যাবে। ফলে আমাদের চাওয়াটা হচ্ছে যে আমরা যেহেতু এখানে লড়াই করছি, আমরা জুলাই গণ অভ্যুত্থানে মানে এখানে গণ অভ্যুত্থান হয়েছে, ফলে এই ধরনের রাজনীতির চর্চা বাংলাদেশে ফিরে না আসুক, এটাই আমাদের সেই প্রত্যাশা। ধন্যবাদ মাসুদ রানা, ধন্যবাদ মোশাররফ আহমেদ ঠাকুর এবং ধন্যবাদ শিবির আহমেদ, তিনজনকে অসংখ্য ধন্যবাদ কড়া আলাপে আসার জন্য। দর্শক, শেষ করছি কড়া আলাপ। অনেক ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।